আসসালামু আলাইকুম, শাকিব তার সব অনেক ভালো আছেন। অনেক দেরিতে হলো আপনার জন্য এসেছিল নাথিং ফোন 1 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। বাট একটা বিষয় ভিডিও শুরুতে ক্লিয়ার করি, এই ফোনটা মেইনলি ইন্ডিয়ার জন্য বানানো হয়েছে এবং পাশাপাশি গ্লোবালি কয়েকটা দেশের জন্য বানানো হয়েছে। অনেক বড় বড় দেশ রয়েছে যে কান্ট্রিতে এই ফোনটা লঞ্চ হয়নি এবং হবেও না, কারণ ওইসব দেশে আসলে এইভাবে ফোন বিক্রি করাও পসিবল না। বাট একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি, এই ফোনটা যেহেতু ইন্ডিয়ার জন্য মেইনলি বানানো হয়েছে, সো ইন্ডিয়াতে আপনারা খেয়াল করবেন প্রথম 1 মাসে কেউ কোনো রিভিউ দেয়নি, সবাই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিয়েছে। 1 মাস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ধরেন যতদিন পর্যন্ত এই মোবাইলটা প্রি অর্ডার ছিল তার আগে কেউ রিভিউ দেয়নি, এবং সেটাই ছিল এই কোম্পানির মূল উদ্দেশ্য। কারণ ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে ফোনের ব্যাপারে কেউ নেগেটিভ কথা বলে না এবং সেই হাইপেই এই ফোনটা ধুমায় সেল হয়েছে। এবং সেল হওয়ার পর যেহেতু কোনো রিভিউ ছিল না, এখন অনেক বাজে বাজে ইউজার রিভিউ আমরা পাচ্ছি এবং আপনারাও পাচ্ছেন। হয়তোবা যদি একটু খুঁজেন গুগলে দেখতে পাবেন যে এই ফোনটার কি দুর্দশা। সো আজকের ভিডিওতে এই ফোনটা দুর্দশার পাশাপাশি এই ফোনটা আমাদের কাছে কোন জিনিসটি ভালো লেগেছে, কোন জিনিসটি ভালো লাগেনি, এবং তার পাশাপাশি এটা কি আসলে একটা ভোগাস মোবাইল কিনা এবং আপনাদের জন্য কেনা উচিত হবে কিনা, তার সব কিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। বাট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন আপনারা এটা বুঝতে পারবেন। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, টাইপ সি টু টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং নাথিং ফোন 1 মোবাইলটি। সিমেট্রিক্যাল ডিসপ্লে অর্থাৎ চারদিক দিয়ে সমান ভেজেল থাকা ওএলইডি প্যানেলের ডিসপ্লে সহ মোবাইলটির ফ্রেম হলো অ্যালুমিনিয়ামের তৈরি এবং রিয়ার প্যানেলে রয়েছে 900টা ছোট ছোট এলইডি লাইট সহ বেশ কিছু এলইডি স্ট্র্যাপস, এবং এই রিয়ার প্যানেলে ক্যামেরা হাউজে রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে এই মোবাইলটার রিয়ার প্যানেল এবং ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং এই মোবাইলটাতে কোনো প্রকার IP67 অথবা IP68 এর কোনো সার্টিফিকেশন নাই। তবে রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং পানির ছিটা ফোটা লাগলে এই ফোনটাতে কিছু হবে না। এছাড়াও 6.55 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 194 গ্রাম। ফ্ল্যাট ডিজাইনের পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টটি হলো ব্ল্যাক কালারের। এই মোবাইলটির কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটি হলো হোয়াইট কালারের। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে ভলিউম রকার, উপরের সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের সাইডে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করা যায়, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। এই মোবাইলটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একটু নিচেও হয়েছে বলেই মনে হয়েছে, আর একটু উপর হলে খুবই ভালো হতো, তবে খুবই ফাস্ট। তার পাশাপাশি মোবাইলে থাকা ফেস অ্যাঙ্গেল সিস্টেমটা যথেষ্ট ফাস্ট কাজ করে এবং মাস্ক পরেও মোবাইলটি আনলক করা যাচ্ছিল। সেই সাথে মোবাইলে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে থাকা ডুয়েল স্টেরিও স্পিকারের কথা বলতে গেলে মোবাইলের সাউন্ড পারফরমেন্স আমাদের কাছে একদম ডিসেন্ট লেগেছে। সাউন্ডের লাউডনেস বলেন, ক্রিস্পিনেস বলেন, বেস বলেন, আমাদের একদম ব্যালেন্স লেগেছে। ওভারঅল খুবই ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স একদম প্রিমিয়াম লেভেলের ছিল। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছিল নাথিং ওএস 1.1, এবং সেই সাথে এই মোবাইলটিতে পাওয়া যাবে 3 বছরের অপারেটিং সিস্টেমের আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13, অ্যান্ড্রয়েড 14 এবং অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপনারা আপডেট পাবেন এই ফোনটিতে, এবং সেই সাথে 4 বছরের সফটওয়্যার আপডেট অর্থাৎ সিকিউরিটি প্যাচ আপডেটও পাওয়া যাবে এই ফোনটিতে। এবং সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল 6.55 ইঞ্চি সাইজের ওএলইডি প্যানেলের ডিসপ্লে, যাতে আরও রয়েছিল 120 রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজলিউশন হলো 24/1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 402 পিপিআই, ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্টজ। 700 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে সানলাইটের নিচে ইউজ করার সময় তেমন একটা প্রবলেম হয় না, খুব ইজিলি আমরা কমফোর্টেবল ভাবে আউটডোরে ইউজ করতে পেরেছি। সেই সাথে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে যে আমরা কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেমও ফেস করিনি মোবাইলটি আউটডোরে ইউজ করতে যে। ডিসপ্লের ঠিক উপরে লেফট সাইডে রয়েছে ছোট্ট একটা পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে পারফরমেন্স বেশ স্মুথ ছিল, 120 রিফ্রেশ রেট সহ 240 টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা অনেক হেভি ইউজ করে অনেক কমফোর্টেবল ফিল পেয়েছি এই মোবাইলটিতে। তার পাশাপাশি মোবাইলটির র্যাম হ্যান্ডেলিং খুব সুন্দরভাবে করতে পেরেছিল, দ্যাটস ওয়াই আমরা অনেক বড় বড় অ্যাপস বা অনেক বড় বড় গেমসও ব্যাকগ্রাউন্ডে রান করে সলভ করে ইজিলি ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.88 অ্যাপারচারের
50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনি IMX766 সেন্সর, আরেকটি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে স্যামসাং এর JN1 সেন্সর। রিয়ার প্যানেলের ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিংটা বেশ ভালোভাবে করা যাচ্ছিল। কালার টোনের কথা বলতে গেলে অনেক বেশি ভাইব্রেন্ট না লাগলেও কালার ডিটেলস ওভারঅল স্ট্যান্ডার্ড ভাবে ধরে রাখতে পারছিল। তবে মোবাইলটি দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ভাবে কাজ করছিল না, কখনো ব্লার করছিল আবার কখনো করতে পারছিল না। ইউআই ইস্যুস হতে পারে মেবি, তবে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। তবে মোবাইলটি দিয়ে ওভারঅল ডে লাইট কন্ডিশনে ইভেন জুম করেও আমরা ছবি তুলে বেশ ভালো মজা পেয়েছি। এর পাশাপাশি আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে ভালোভাবে ছবি তোলা যাচ্ছিল, তবে কালার টোনটা মেইন ক্যামেরায় যতটা ভালোভাবে ফুটে উঠছিল আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবিগুলো খুব একটা ভাইব্রেন্ট লাগছিল না। মোবাইলটিতে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা গেল, আমরা 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করেছি। ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS থাকার কারণে বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি। আমরা বাইক চালাতেও এটা দিয়ে ভিডিও শুট করেছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটুকু স্টেবল। কোনো প্রকার রোলিং শাটার জনিত প্রবলেমও এই ফোনের ক্যামেরাতে ভিডিও শুট করতে যে আমরা পেইনি। তার পাশাপাশি মোবাইলটির ক্যামেরাতে এক্সট্রা অনেক ফিচার না থাকলেও স্লো মোশনে ভিডিও শুট করার অপশন ছিল, সেটা দিয়ে আমরা শুট করে বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনির IMX471 সেন্সরটি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করছিল, ইভেন এজ ডিটেকশন ও প্রাইস হিসাবে দুর্দান্ত কাজ করছিল। তবে কালার ডিটেলসের কথা বলতে গেলে ডে লাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ধরে রাখতে পারলেও নর্মাল লাইট কন্ডিশনে এসে কেন জানি একটু মলিন লাগছিল ছবি তোলার পর। তবে ওভারঅল সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। নাথিং ফোন 1 এই মোবাইলটিতে রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলেও কোনো প্রকার চার্জার দেওয়া হয়নি এই মোবাইলটির সাথে। এবং সেই সাথে মোবাইলটি আমরা 33 ওয়াটের অন্য আরেকটা ফোনের চার্জার দিয়ে চার্জ করেছি। আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে ফোনটি ফুল চার্জ করতে, এবং ফোনটা আমরা টুকটাক বেসিক ইউজ করে অ্যারাউন্ড একদিনের মতো ফুল চার্জ ব্যাকআপ পেয়েছি। এবং এই মোবাইলটিতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনি ফোন বন্ধ করে রাখলেও আপনি ডিসপ্লেতে টাইম দেখতে পারবেন, কতটুকু চার্জ রয়েছে সেটাও দেখতে পারবেন। বাট আমি মনে করি সেই জিনিসটা আপনারা ইউজ করেন না যদি একদম প্রয়োজন না থাকে, কারণ সেটা তো আসলে ফোনের ব্যাটারি একটু ড্রেন হয়। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা হেভি গেমিং এবং হেভি ভিডিও ওয়াচ করে অ্যারাউন্ড 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। এই মোবাইলটিতে রয়েছে হলো স্ন্যাপড্রাগনের 778G+ প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে Adreno 642। এই মোবাইলটি ওয়ার্ল্ড ওয়াইড 3টা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশ মার্কেটেও 3টা ভেরিয়েন্টই পাওয়া যায়। সেই 3টা ভেরিয়েন্ট হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, 8GB 256GB এবং 12GB 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং 3টা ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR5 এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। এবং আমি যদি আনঅফিসিয়াল ফোনের প্রাইসের কথা বলে থাকি তাহলে 8GB 128GB আপনারা 50,000 টাকা থেকে 52-53,000 টাকা, আর 256GBটা হলো আর 3-4 হাজার টাকা বেশি অর্থাৎ 55 থেকে 58,000 টাকা, আর 12GB 256GBটা অ্যারাউন্ড 60,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে ব্ল্যাক কালারটাই বেশি পাওয়া যায়, হোয়াইট কালারটা খুব একটা অ্যাভেলেবেল এখনো পাওয়া যায় না, হতে পারে আগামীতে পাবো। এবং বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে হলো 66,999 টাকা অর্থাৎ 67,000। বাট আমি মনে করি আপনারা চাইলে আনঅফিসিয়াল ফোনই নিতে পারেন। আবার আপনাদের যদি মন চায় অফিসিয়াল ফোন নেওয়ার জন্য তাহলে আপনারা প্রায় 7-8 হাজার টাকা অ্যাড করে অফিসিয়ালি ফোনটা নিতে পারেন। তবে অফিসিয়ালি এই ফোনটা শুধুমাত্র 12GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টেই পাওয়া যায়। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,60,731, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 818, মাল্টি করে 3000। স্টোরেজ স্পিড চেক করতে যাই রিড স্পিড পেয়েছি আমরা 1.5 GB পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 602 MB পার সেকেন্ড। মোবাইলটিতে আমরা PUBG গেমস খেলার সময় মোটামুটি হেভি গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পেরেছি। গ্রাফিক্স সেটিংয়ের থেকে বড় কথা হলো গেমটা প্লে করার সময় আমরা খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তবে যেটা মেইন কথা, এই প্রাইস বিবেচনায় ফোনটা আসলে একটু ভালো প্রসেসর থাকলে আমরা আরেকটু হেভি কনফিগারেশনে খেলতে পারতাম, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগতো। তবে যতটুকু আমরা খেলতে পেরেছি কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ ছাড়াই আমরা গেমটা প্লে করতে পেরেছি। অপরদিকে অ্যাপেক্স লিজেন্ড গেমটা খেলতে যে আমাদের কাছে বেশ প্রিমিয়াম লেভেলের ফিল পেয়েছি। আর সত্যি কথা বলতে অ্যাপেক্স লিজেন্ড গেমটাতে আসলে কালারগুলো অনেক ভালো লেগেছে মোবাইলটার ডিসপ্লে ভালো থাকার কারণে, আর ল্যাগিং ফ্রেম ড্রপ খুব একটা না করার কারণে এবং হিটিংটা খুব একটা কম হওয়ার কারণে অ্যাপেক্স লিজেন্ড গেমটা খেলে আমাদের এই মোবাইলের সবচাইতে বেশি ভালো লেগেছে। অপরদিকে ফ্রি ফায়ার গেমসটি আমরা একদম ফুল গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পেরেছি, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন ডিসপ্লে অনেক স্মুথ হওয়ার কারণে গেম প্লে করে আমাদের অনেক ভালো লেগেছে। মোবাইলটিতে আমরা PES 2022 গেমসটি খেলেছি, মোটামুটি হাই গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পেরেছি। গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল, হালকা পাতলা ল্যাগ করতেছিল বাট সেটা খুব একটা চোখে পড়ার মতো বিষয় না, লং টাইম প্লে করতে গেলে ভালোই লেগেছে। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটাও খেলেছি। জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় হিটিং প্রবলেমের আমরা কিছুটা দেখা পেয়েছি, তবে সেটা খুব বেশি পরিমাণে নয়। তবে গেমটা প্লে করার সময় টুকটাক ল্যাগ করতেছিল
এটা অবশ্য খুবই স্বাভাবিক। এই প্রসেসর বিবেচনা একটু ভালো প্রসেসর হলে হতে পারে একটু কম ল্যাগিং করতো। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে কিছু কথা বলতেই হচ্ছে, সেটা হলো এই ফোনটা শুরুর দিকে খুব একটা হিট হতো না, বাট রিসেন্টলি কয়েকটা আপডেট এসেছে। আপডেট করার পর থেকে এই ফোনটা হিটও হয় প্লাস ব্যাটারি ড্রেনও হয়, এবং হিটটা বেশ ভালো পরিমাণে হয়। তবে আমি হিটিং ইস্যুস বলবো না, আপনার লং টাইম গেম প্লে করলে রিয়ার প্যানেলে হিট হয়। তার পাশাপাশি ধরেন জেনশিন ইম্প্যাক্টের মতো গেম যখন আপনার ডাউনলোড করবেন, ওটা তো জানেনই অনেক বড় একটা ফাইল, সো তখন এই ফোনটা অনেক হিট হয়। বাট নর্মালি খুব একটা হিট হয় না, আমরা ভিডিও করতে যেয়ে খুব একটা হিটিংয়ের দেখা পাইনি। ওভারঅল সেই জায়গায় স্টেবল ছিল, বাট লং টাইম গেম প্লে করতে গেলে হিট হয়, এবং মোবাইল ডাটা ইউজ করতে গেলেও ফোনটা হিট হয়। তবে কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz, 5 GHz এবং ওয়াইফাই 6 তিনটাই সাপোর্ট করে। এবার চলুন আমরা জানি এই মোবাইলটা কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, এবং তার পাশাপাশি মোবাইলটা কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার ওয়ান খুবই স্ট্রং ল্যাকিংস, এবং আপনাদের কাছে খুবই বিরক্ত লাগবে, সেটা হলো এই ফোনটাতে আপনারা ছবি তোলার পর এই ফোনটার কোনো গ্যালারি নেই। গুগল ফটোস একটা ফোল্ডার রয়েছে বা একটা অ্যাপস রয়েছে, সেটা সব ফোনেই থাকে, তার মাধ্যমে আপনাকে ফটোসগুলো দেখতে হবে, অথবা ক্যামেরাতে ছবি তোলার পর নিচে যে একটা অপশন থাকে না, ছবি ভিউ করা যায়, যেটা তুলেছে তার মাধ্যমে দেখতে হবে। এত দামি একটা ফোন, অবশ্যই গ্যালারি ফোল্ডারটা থাকা উচিত ছিল। দেন সেকেন্ড যে বিষয়টা, এই মোবাইলটাতে ইউএফএস 3.1 এবং LPDDR5 ক্যাটাগরি র্যাম থাকার পরেও এই মোবাইলটার স্টোরেজ স্পিড চেক করতে যে আমরা রিড স্পিড ওভারঅল যথেষ্ট ভালো পেলেও রাইট স্পিড কিন্তু আমরা একদম হতাশাজনকভাবে খারাপ পেয়েছি। দেন থার্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ভালো লাগেনি, সেটা হলো মোবাইলটা শুরুর দিকে 120Hz রিফ্রেশ রেটটা অ্যাডাপটিভ হিসাবে ছিল, অর্থাৎ যখন প্রয়োজন মোবাইলটা অটোমেটিক 120Hz নেবে, আবার 60Hz নামিয়ে নিয়ে আসবে। বাট তখন আমরা দেখেছি যে 120Hzটা সবসময় কাজ করে না, মানে প্রবলেম ছিল আর কি, হয়তো বা সেন্সরটা ঠিকমতো রাইট ওয়েতে কাজ করতেছে না। দেন একটা আপডেট এনে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ফোনটাতে এখন আর অ্যাডাপটিভ রিফ্রেশ রেট নেই, যেটা অবশ্যই আপনারা দেখবেন যে ফোনের মার্কেটিং থেকে শুরু করে ফোনের স্পেসিফিকেশন সব জায়গায় লেখা রয়েছে ফোনটাতে এখন স্ট্রেট 60Hz অথবা স্ট্রেট 120Hz রিফ্রেশ রেটটা সাপোর্ট করে, অর্থাৎ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটটা সাপোর্ট করে না। আর যখন দিয়েছিল তখন আসলে ঠিকঠাক মতো এটা কাজ করছিল না, তাই হয়তো এটা চেঞ্জ করে দিয়েছে। দেন নাম্বার 4, এই মোবাইলটার প্রাইস বিবেচনায় IP68 অথবা IP67 এর সার্টিফিকেশন দরকার ছিল। IP53 খুবই কম হয়ে যায় এই ফোনটার জন্য, এবং সেই সাথে মোবাইলের সাথে চার্জার না দিলেও মোবাইলটাতে অ্যাটলিস্ট 60 বা 65 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকা উচিত ছিল। 33 ওয়াটের চার্জিং সাপোর্ট এখন নর্মাল ফোনেও থাকে, সো এইটা আমার কাছে প্রাইস বিবেচনা অনেক বেশি কম মনে হয়েছে। দেন এই মোবাইলটার আরেকটি ইম্পর্টেন্ট ল্যাকিংস হলো ফোনটা শুরুর দিকে খুব একটা হিটিংয়ের দেখা আমরা পাই নাই, অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনের মতোই ছিল। বাট রিসেন্টলি কয়েকটা আপডেট এসেছে, গত এক মাসে 2টার মতো আপডেট আমরা পেয়েছি, 2টা বা 3টা আপডেটগুলো দেওয়ার পর এই ফোনটা এখন অনেক হিটিংও হয়, মানে হালকা পাতলা গেম খেলতে গেলে হিট হয়। তার পাশাপাশি ফোনটার ব্যাটারি ড্রেনিং অনেক বেড়ে গেছে। আগে আমরা একটু ভালো চার্জ ব্যাকআপ পেতাম, সারাদিন ইউজ করার পরও 15% থেকে 20%-এর মতো চার্জ ব্যাকআপ পেতাম, বাট এখন দেখা যায় যে একদিন ফুল ইউজ করলেই চার্জ শেষ হয়ে যায়। সো হতে পারে নেক্সট আপডেটে এই প্রবলেমটা সলভ করা হবে। দেন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটা স্পেশালি ব্ল্যাক কালারের, যেটা 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে, সেটা ডিসপ্লেতে কিন্তু গ্রিন টিন্ট ইস্যুস রয়েছে, যেটা অবশ্য আমরা পাইনি, বাট অনেকেই পেয়েছেন। এটা একদম কমপ্লেন, মানে কমন কমপ্লেন। সো ওইটা অনেকে পেলেও আমরা যেহেতু পাইনি, সো ওইটা নিয়ে আমরা ডিটেলসে কিছু বলতে পারছি না। এবং সর্বশেষ এই মোবাইলটার সবচাইতে স্ট্রং ল্যাকিংস হলো এই ফোনটার প্রাইস। ফোনটা ঠিক আছে, আমি বলবো না যে ফোনটা অনেক খারাপ, কিছু ল্যাকিংস আছে, বেশ কিছু স্ট্রং ল্যাকিংসও আছে, বাট যদি প্রাইসটা কম হতো ল্যাকিংসটা অত বড় মনে হতো না। বাট প্রাইস যেহেতু প্রায় 70,000 টাকার আশেপাশে, এবং আনঅফিসিয়ালি নিলেও প্রায় 60,000 টাকার আশেপাশে, সো সেই হিসাবে থিঙ্ক করলে এই ফোনটা আসলে এত প্রাইস ডিজার্ভ করে না। বাংলাদেশি প্রাইস এটা সর্বোচ্চ 40,000 টাকা থেকে 45,000 টাকা হলে একদম ওভারঅল সব দিক বিবেচনা এটা বেস্ট ডিল হতো। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো, অনেকের কাছে মোবাইলের রিয়ার প্যানেলের এলইডি ইন্ডিকেটরগুলো অনেক ভালো লাগলেও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মোবাইলের ডিসপ্লে। ওএলইডি প্যানেলের ডিসপ্লে, মানে 120Hz রিফ্রেশ রেটটা অ্যাডাপটিভ হলে ভালো হতো, বাট অ্যাডাপটিভ না হলেও খুবই স্মুথ, মানে ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই, আপনাদের সবারই ভালো লাগবে এবং প্রিমিয়াম ফিল পাওয়া যায়। দেন সেকেন্ড হলো এই মোবাইলটার এলইডি যে লাইটগুলো রয়েছে, আপনারা যখন গান টান শুনবেন বা কোনো মিউজিক শুনবেন বা কোনো রিংটোন দিবেন, তখন কিন্তু এলইডি লাইটগুলো বেশ স্টাইলিশ ভাবে জ্বলে। আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা যে কারো কাছে আসলে ভালো লাগবে, এটা নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। দেন থার্ড যে বিষয়টার কথা বলবো সেটা হলো এই মোবাইলটার যে সিমেট্রিক্যাল ডিজাইন রয়েছে ডিসপ্লে, যেটা একটু আগে বলতে চেয়েছিলাম, খেয়াল ছিল না, এখন মনে পড়ছে তাই বলতেছি। সেটা হলো এই ধরনের সিমেট্রিক্যাল ডিজাইন, অর্থাৎ চারদিক দিয়ে ভেজেল সমান, এরকম ফোন আমি মনে হয় না ওয়ার্ল্ডে এর আগে কোনো একটা বের হয়েছে আমি দেখেছি। এটা আমি ফার্স্ট দেখেছি, দ্যাটস ওয়াই আরো ভালো লাগে ডিসপ্লেতে ইউজ করতে যে, এবং নিচে থেকে যে স্লাইড করে তুলতে হয় অনেকটা অ্যাপেলের আইফোনের মতো, সেটা অনেকটা অ্যাপেলের মতো না হলেও যথেষ্ট ভালো। এটা অনেক ফোনে আমরা দেখেছি অ্যান্ড্রয়েডের আগে দেওয়া হয়েছে, বাট ওটা ঠিকঠাক মতো কাজ করে না, বাট
এই ফোনটাতে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে স্মুথলি কাজ করে। দেন এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে একটা প্রিমিয়াম লেভেলের ফোনে যেরকম স্পিকার থাকা উচিত, এই ফোনটায় থাকা এই ডুয়েল স্টোরি স্পিকারের পারফরমেন্স বা সাউন্ড শুনে আমাদের কাছে তাই মনে হয়েছে। দেন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগনের 778G+ প্রসেসরটা নতুন, বাট প্রসেসরটা পারফরমেন্স আমাদের ভালো লেগেছে। যদিও আপডেট আসার পর ফোনটা কিছুটা হিট হয়, যেটা আমি ভিডিওর মধ্যেও বলেছি, বাট নর্মালি আমরা যে গেমসগুলো খেলেছি, PUBG বলেন, এপেক্স লিজেন্ড বলেন, ফ্রি ফায়ার বলেন, এই টাইপের গেমগুলো আমরা বেশ শান্তিতেই লং টাইম গেম প্লে করতে পেরেছি। যদিও এই জেনশিন ইম্প্যাক্ট গেমটা লং টাইম গেম প্লে করার সময় ফোনটা অনেক হিট হচ্ছিল, স্পেশালি জেনশিন ইম্প্যাক্ট ডাউনলোড করার সময় ফোনটা হিট হচ্ছিল, বাট সেটা যদি আমি বাদ দিই তাহলে ওভারঅল গেমিং পারফরমেন্স খুবই ভালো। বাট প্রাইস বিবেচনায় এই ফোনটাতে আরও শক্তিশালী প্রসেসর ডিজার্ভ করতো, যেটা দিলে আসলেই ভালো হতো, বাট যেহেতু দেয়নি সেটা নিয়ে কিছু বলার নেই। যাই হোক, এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে খুব একটা খারাপ লাগেনি, আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। তবে ক্যামেরা থেকে আরেকটু বেটার পারফরমেন্স বা বেটার রেজাল্ট আমরা আশা করেছিলাম। পোর্ট্রেট মোডটা খুবই দুর্বল, অনেক সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারছিল, অনেক সময় করতে পারছিল না, অর্থাৎ ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক কাজ করছিল না, যেটা হতে পারে ইউআই রিলেটেড ইস্যুস। বাট প্রাইস বিবেচনায় এই ফোন হিসাবে আমার অত ভালো লাগে নাই, কারণ একটা ফোন যেহেতু বাজারে আনা হয়েছে, এই জিনিসগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করে আনা উচিত ছিল, কারণ ক্যামেরা পারফরমেন্স খারাপ হলে এটা শুরুতে একটা ফোনের ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন হয়ে যায়। দেন যদি আমি কথা বলি, এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। প্রাইস বিবেচনায় যদিও ঠিকঠাক নাই, বাট 16 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে পারফরমেন্স ঠিক আছে। আর মোবাইলটার ভিডিও পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ ওআইএস থাকার কারণে ভিডিও কিন্তু বেশ স্টেবল ছিল। আমরা বাইক চালাতে চালাতে ভিডিও শ্যুট করেছি, আমাদের কাছে মানে স্টেবিলাইজেশনটা আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে এই মোবাইলটার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে। দেন যদি কথা বলি মোবাইলটার ইউআই নিয়ে, যেহেতু এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 ভার্সন রয়েছে আর 3 বছরের আপডেট পাবেন, যেটা অনেক বড় একটা বিষয়, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13, 14, 15 পর্যন্ত আপডেট পাবেন, 4 বছরে আপনারা সিকিউরিটি প্যাচের আপডেট পাবেন। তার থেকেও বড় কথা হলো এই মোবাইলটার ইউআইতে কোনো প্রকার ব্লটওয়্যার ল্যাগিংস এই কিচ্ছু পাইনি আমরা। সামটাইমস অ্যাপ ওপেনিং ডিলে ছিল, বাট সেটা আপডেট আসার পর ঠিকঠাক হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ইউআই রিলেটেড কোনো প্রবলেম আপনারা এই ফোন থেকে পাবেন না, যেহেতু OnePlus থেকে এসেছে এই ফোন, মানে OnePlus-এর সিইও বা ফাউন্ডার যিনি ছিলেন তিনিই তো এখানে এসেছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে ইউআই রিলেটেড ইস্যুস আসলে ওইভাবে থাকবে না। কিন্তু এখন যেটা মেইনলি বলতে চাচ্ছি, এই ফোনটা আদৌ কেনা উচিত কিনা বা কিনলে কাদের জন্য কেনা উচিত, অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। প্রথমে একটা জিনিস বলে রাখি, 60-70 হাজার টাকা ফোন বিবেচনায় এই মোবাইলটার না গেমিং পারফরমেন্স অনেক ভালো, না ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো, আমি আবারও বলতেছি ভালো গেমিং এবং ক্যামেরা পারফরমেন্স, বাট সেটা অবশ্যই 60-70 হাজার টাকা ফোন হিসাবে না, 40 হাজার টাকা বা 45 হাজার টাকা পর্যন্ত হলেও এটা ঠিক আছে। দেন আমি কথা বলবো স্টিল, আপনারা যদি ডিসপ্লে আপনাদের খুব ইম্পর্টেন্ট হয়, অর্থাৎ অনেক ভিডিও দেখে থাকেন এবং তার পাশাপাশি ব্যাক প্যানেলের এই এলইডি লাইটের খেলা বা কারসাজি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে, দেন আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন। বাট আমি আবারও বলতেছি 60-70 হাজার টাকা ফোন হিসাবে না গেমিং না ক্যামেরা, এই দুটা কিন্তু আপনারা পাবেন না। সো বি কেয়ারফুল থাকেন, যদি কিনতে চান স্টিল কিনতে পারেন, বিকজ চয়েস ইজ ইয়ার্স এবং মানি ইজ ইয়ার্স। সো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কেমন লাগলো আপনাদের কাছে নাথিং ফোন 1 এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।